দ্য স্টোরি লাইন্সের সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা ভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। গল্পের রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই লেখক বা লেখিকারা কল্পনাপ্রসূত ভাবধারার প্রতিফলন ঘটিয়ে থাকেন তাদের সাদা কাগজে, যার সাথে বাস্তবের কোনো মিল থাকলেও তা সম্পূর্ণরূপেই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আমাদের আজকের গল্প শ্রী প্রলয় কুমার নাথের লেখা পাতাল ঘরের অশরীরী। লেখককে অসংখ্য ধন্যবাদ এই রকম একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। বলে রাখা প্রয়োজন, আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্প পাঠে দীপম, এছাড়া অন্যান্য চরিত্রে চয়ন, শ্রীমতী সাথী, দীপম এবং প্রিয়া। শব্দগ্রহণ, আবহ এবং স্পেশাল এফেক্টসে চয়ন। শুরু হচ্ছে আজকের গল্প পাতাল ঘরের অশরীরী। সালটা 1947। গোটা দেশ জুড়ে শোনা যাচ্ছে এতকাল ধরে চলে আসা স্বাধীনতা সংগ্রামীদের যুদ্ধ জয়ের দামামা। দেশভাগের রণক্ষেত্র লাল হতে শুরু হয়েছে সাধারণ মানুষদের বুকের তাজা রক্তে। হিন্দু মুসলমান আজ একে অপরের প্রধান শত্রু। ধীরে ধীরে লুপ্ত হতে চলেছে জমিদারি প্রথা। অতীতের বংশগৌরব আর আভিজাত্যের ইতিহাস বুকে নিয়ে আজ এই সকল বনেদি পরিবারগুলোর অর্থনৈতিক অবস্থা সাধারণ মানুষের সমান। এমনই এক পরিবার হল পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রাম মোহনপুরের রায়চৌধুরী পরিবার। স্বর্গীয় ইন্দুভূষণ রায়চৌধুরী ছিলেন এখানকার দাপুটে জমিদার। এই গ্রাম ছাড়াও আশেপাশের আরও 4-5টি গ্রাম জুড়ে ছিল তার জমিদারি। মৃত্যুকালে তিনি তার সকল বিষয় সম্পত্তি সমানভাবে ভাগ করে দিয়ে যান তার 2 ছেলে ফণীভূষণ আর শশীভূষণের মধ্যে। তবে বড় ছেলে ফণীভূষণ সংসারী ছিলেন না। তিনি ছিলেন বাউন্ডুলে প্রকৃতির, যাকে বলা হয় এই অভিজাত বংশের কলঙ্ক। বাপের জমিদারের ওপর উদাসীন ফণীভূষণ অবিবাহিত অবস্থাতেই ইহলোকের মায়া ত্যাগ করেন মাত্র 40 বছর বয়সে। তাই বর্তমানে এই পরিবারের কর্তা হলেন ষাটোর্ধ্ব বিপত্নিক শশীভূষণ। শশীভূষণের একমাত্র ছেলে অমূল্যভূষণ ছোটবেলা থেকেই মা বাবার কাছ থেকে দূরে বিলেতে গিয়ে পড়াশোনা করেছে। কয়েক মাস হলো সে সেখান থেকে ব্যারিস্টারি পাশ করে নিজের গ্রামে ফিরেছে। বর্তমানে বিষয় সম্পত্তি যতটুকু আছে তা খুব খারাপ নয়, তবে জমিদারি থেকে আর তাদের তেমন আয় হয় না। তাই অমূল্যের ইচ্ছা দেশে ফিরে ওকালতি শুরু করার। তবে তার এখানে ফেরার পেছনে আরেকটি কারণও রয়েছে। বাঁশবেড়িয়া নিবাসী ধনী ব্যবসায়ী সুকুমার মিত্র মহাশয় হলেন ফণীভূষণের ছাত্র জীবনের বাল্যবন্ধু। পরবর্তী ক্ষেত্রে দুজনের মধ্যে তেমন কোনো সম্পর্ক না থাকলেও একদিন হঠাৎ করেই এই বাড়িতে আগমন ঘটে সুকুমার বাবুর। নিজের পুরনো বাল্যবন্ধুকে এতদিন পর দেখে খুব খুশি হন ফণীভূষণ। তার যত্ন আত্মীর কোনো ত্রুটি রাখলেন না তিনি। পরে অবশ্য সকলেই বুঝতে পারল সুকুমার বাবুর আগমনের প্রকৃত হেতু। তিনি চান তার একমাত্র মেয়ে পারুলকে এই বাড়িতেই পাত্রস্থ করতে। অবিবাহিত ফণীভূষণ বন্ধুর এই আবদার শোনালেন ভাই শশীভূষণের কাছে। 2 পক্ষেরই মতের মিল থাকায় স্থির হয়ে যায় যে অমূল্যের পড়াশোনা শেষ হলেই তাকে দেশে ফিরে এসে বিবাহ বন্ধনে অবন্ধ হতে হবে পারুলের সাথে। এখনো সঠিকভাবে 1 সপ্তাহই হয়নি পারুলকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে অমূল্য। মা বাবার জন্য মন কেমন করার সাথে সাথেই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে পারুলের। মাত্র 18 বছর বয়সী পারুল হলো অসামান্য সুন্দরী। তাই ফুলশয্যার রাত থেকে আজ অবধি
অমূল্য যেন তাকে চোখে হারায়। সন্ধে হতে না হতেই সে জড়ি পাড় ধুতি পরে গায়ে আতর মেখে ঘুরঘুর করতে শুরু করে বিছানার কাছে। তবু যেন দিনের বাকি সময়টা যখন অমূল্য ওকালতির কাজে বাড়ির বাইরে যায়, তখন এই বাড়িতে থাকতে কেমন যেন গা ছমছম করে পারুলের। এত বড় 5 মহলা বাড়িতে লোক সংখ্যাই বা কত? সে, তার স্বামী, শ্বশুর মশাই এবং 1-2 চাকর বাকর। বাড়ির যেদিকেই সে তাকায় সেদিকেই যেন খাঁ খাঁ করে ওঠে। অতীতের প্রাচুর্যের তপবন যেন আজ পরিণত হয়েছে কোনো জনমানব শূন্য মরু প্রান্তরে। এই বাড়ির পেছনে বেশ বড় আমবাগান, তার একপাশে বাঁধানো পুকুর ঘাট। শীতের দুপুরের সময়টা ঘুম আসে না পারুলের। এই সময় অমূল্য বাড়ি থাকে না, তাই দুপুরের খাওয়া দাওয়া শেষ হতেই সে রোদ পোয়াতে চলে আসে পুকুর ঘাটে। তারপর পাথরের সিঁড়িতে আরাম করে রোদে পিঠ দিয়ে বসে এক মনে তাকিয়ে থাকে সামনের শ্যাওলা ভরা পুকুরের সবুজ জলের দিকে, কিংবা কখনো এলোমেলো ভাবে উল্টাতে থাকে কোনো গল্পের বইয়ের পাতা। কিন্তু পড়ায় মন বসে না। ছেলেবেলার কথা, বাবা মার কথাই মনে পড়ে বেশি। তারপর সূর্য অস্ত যেতে না যেতেই সে তড়িঘড়ি ফিরে আসে পড়ন্ত আলোয় দৈত্যপুরীর মতো দাঁড়িয়ে থাকা জমিদার বাড়ির ভেতর। এমনই এক দুপুরবেলায় বেশ আনমনা হয়ে পারুল পুকুর ঘাটে বসেছিল, তাকিয়েছিল জলের দিকে। এমন সময় পেছন থেকে এক নারী কণ্ঠের আওয়াজ শুনে সম্বিত ফিরল তার। ওমা, নতুন বউ নাকি? তা এমন ভর দুপুর বেলা একলা একলা এই পুকুর পাড়ে বসে থাকতে হয় বুঝি? পারুল চমকে উঠে পিছন ফেরে দেখে এক মাঝবয়সী ভদ্রমহিলা, সাধারণ সাদা শাড়ি পরনে, এক হাতে একটা মাটির কলসি নিয়ে তার দিকে হাসি মুখে চেয়ে আছে। আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। ওমা, তুমি আমারে চিনবা কেমনে নতুন বউ? তুমি এ গায়ে নতুন মানুষ, এই অল্প কটা দিনে আমাদের চিনবা কি করে? আমার নাম চাঁপা গো, চাঁপা। এই গায়ে আমার বাস। মহিলা হাসি মুখে এগিয়ে আসে পারুলের দিকে। এককালে এই মহিলা যে খুব সুন্দরী ছিল তা তার সাজগোজবিহীন চেহারা আর সাধারণ পোশাকের ভেতর থেকেই ফুটে উঠেছে। মহিলা প্রসন্ন চিত্তে বলে ওঠে, বাহ, কেমন লক্ষ্মী ঠাকুরনের মতো বউ হয়েছে গো আমাদের ছোট দাদা বাবুর। পারুল নিজের প্রশংসা শুনে লজ্জায় চোখ নিচু করে। মহিলা পুকুরের জলের দিকে এগিয়ে যায় কলসিটাকে নিয়ে। পারুল জিজ্ঞেস করে, তা চাপা মাসি, তুমি কি রোজ এই পুকুর থেকেই জল নিতে আসো? কই, আগের কটা দিন তো দেখিনি তোমাকে। আর তুমি আমাকে চিনলেই বা কেমন করে? মা, ছোট দাদা বাবুর বউ ভাতে যে আমরা সারা গা খেয়ে গেলুম, তা তোমারে চিনবো না? তুমি হয়তো আমারে খেয়াল করো নাই। আর কিছুদিনের জন্যে আমি যে কুটুম বাড়ি গিয়েছিলুম গো, সেই ভিন গায়ে, তাই জল নিতে আসি নাই। প্রত্যুত্তরে বলে মহিলা। এরপর থেকে পারুল আর চাঁপার বেশ ভাব হয়ে গেল। দুজনেই প্রতিদিন দুপুরে পুকুর ঘাটে এসে গল্পগুজব করে। চাঁপার বাড়ি এই গ্রামেই। অনেক ছোটবেলায় তার এক বৃদ্ধের সাথে বিবাহ হয় কৌলিন্য প্রথা রক্ষার্থে, আর তারপর তার বিধবা হতেও বেশি সময় লাগেনি। এই গ্রামের পূর্ব দিকের একটি ছোট্ট মাটির বাড়িতে সে থাকে। বাপের রেখে যাওয়া অল্প কিছু জমি জমার ফসল আর কয়েকটি পোষ্য গরু ছাগলের দৌলতে তার পেট চলে যায়। একদিন কি মনে হতে হঠাৎ চাঁপা পারুলকে ফিসফিস করে জিজ্ঞেস করে, হ্যাঁ গো নতুন বউ, তোমাগো ওই অত বড় বাড়িটায় থাকতে কখনো ভয় ডর লাগে না তো? পারুল বেশ অবাক হয়ে ওঠে এই কথা শুনে। সে বিস্মিত কণ্ঠে বলে, কেন বলো তো মাসি?
ভয় করবে কেন শুনি? চারিদিকের পরিবেশকে থমথমে করে মহিলার মুখে নেমে আসে এক আতঙ্কের ছাপ। ও ছাড়ো তাহলে, লোকের মুখে শোনা কথা কখনো সত্যি হয় নাকি? আরও অবাক কণ্ঠে বলে ওঠে পারুল। কি ছাড়বো শুনি? কি কথা বলে লোকে মাসি? বলো, বলতেই হবে তোমায়। ও থাক বাছা, আমি এখন উঠি কেমন? এই সূর্যি ডুবলো বলে। প্রসঙ্গ পাল্টে কলসিটাকে কাঁখে করে তড়িঘড়ি উঠে পড়ে মহিলা। সেদিন রাতে ঘুম এলো না পারুলের। অমূল্যের কামোত্তেজিত আলিঙ্গনের মাঝেও এক নিথর ভোগ্য বস্তুর মতোই নিস্তেজ হয়ে তার শরীর পড়ে রইল বিছানার উপর। বিষয়টা অমূল্য লক্ষ্য করে একটু অবাক হয়েছিল, কিন্তু এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে পারেনি সে। গভীর রাতেও দু চোখের পাতা এক করতে পারল না পারুল। ওপাশে অমূল্য নাক ডেকে ঘুমোচ্ছে, এদিকে পারুল তাকিয়ে আছে পাশের খোলা জানলার বাইরে রাতের আকাশের দিকে। তার মানে কি সত্যি এই বাড়িতে এমন কিছু আছে যাকে ভয় পাওয়াই উচিত? কোন কথা বলতে চেয়েছিল চাপা মাসি? লোকের মুখে শোনা কথাটাই বা কি? এই প্রশ্নগুলোই ক্রমাগত ঘুরপাক খাচ্ছিল পারুলের মাথায়। তাই পরদিন দুপুরে পুকুর পাড়ে চাঁপাকে পেয়ে পারুল নাছোড়বান্দা। আজ চাঁপাকে বলতেই হবে গতকাল সে কোন কথা বলতে চেয়েছিল পারুলকে। উপায় না দেখে কিছুক্ষণ চুপ করে রইল মহিলা। শীতের দুপুরের হিমেল হাওয়ায় এদিক ওদিক উড়তে লাগলো তার রুক্ষ কেশরাশি। যেন বলতে গিয়েও আতঙ্কে থরথর করে কেঁপে উঠল তার ঠোঁট দুটি। এই গায়ের লোকেরা বলে যে তোমার জ্যাঠা শ্বশুর নাকি যে সে লোক ছিলেন না। ছোটবেলা থেকেই তেনার জমিদারির কাজে মন ছিল না গো। তেনার ওঠা বসা ছিল এই গায়ের শ্মশানে বাস করা তান্ত্রিকদের সাথে। তেনাদের দীক্ষা নিয়েই নাকি পিশাচ সিদ্ধ হয়েছিলেন তোমার ফণীভূষণ বটঠাকুর। বলেন কি? হ্যাঁ গো হ্যাঁ, সকলে বলে তোমাগো বাড়ির নিচে একটি সুড়ঙ্গ পথ আছে, যেখান দিয়ে গেলে একটি পাতাল ঘরে পৌঁছানো যায়। সেখানেই করতেন তিনি এইসব তন্তর মন্তর। তারপর? তারপর আর কি, সকলে বলে যে তিনি নাকি মন্তর বলে কোনো এক প্রেতাত্মাকে নিজের বশে করেছিলেন, কিন্তু তাকে মুক্তি দেওয়ার আগেই হঠাৎ মারা গেলেন তোমার জ্যাঠা শ্বশুর। আর সেই অসুরেরই আজ অব্দি বন্দি হয়ে আছে তোমাগো বাড়ির পাতাল ঘরে। একটা অজানা আতঙ্কে দুরু দুরু করে উঠতে লাগলো পারুলের বুক। সেদিন রাতে বিছানায় তার শরীরটা ভোগ করতে এলেই এক ছটকায় স্বামীর আলিঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেয় পারুল। বিরক্ত হয়ে অমূল্য কিছু বলে ওঠার আগেই স্বয়ং পারুল নিজেই বলে উঠল, আচ্ছা, আপনার জ্যাঠামশাই শ্রী ফণীভূষণ রায়চৌধুরী কি তন্ত্রবিদ্যায় পারদর্শী ছিলেন? এমন দুর্বল মুহূর্তে এই অপ্রাসঙ্গিক প্রশ্ন শুনে আকাশ থেকে পড়ে অমূল্য। তবুও সে জানতে চায় এমন প্রশ্ন করার কারণ কি। পারুল তাকে খুলে বলে চাঁপার কাছ থেকে শোনা সমস্ত কথা। মুহূর্তের মধ্যে সকল কামোত্তেজনা উধাও হয়ে যায় অমূল্যের মধ্যে থেকে। সে অস্ফুট স্বরে বলে ওঠে, জেঠু যে তেমন কোনো গুপ্তবিদ্যা শিখেছিলেন সেই কথা কিছু কিছু আমিও শুনেছি, কিন্তু এই পাতাল ঘরের কথা বা তার ভেতর কাউকে আবদ্ধ করে রাখার কথা, না, এইসব তো কখনো শুনিনি আমি। তাছাড়া ছোটোবেলা থেকে জেঠুকে দেখেছি বা কতটুকু, পড়াশুনোর খাতিরে এই বাড়িতে থাকাই হয়নি তেমন। কে না কে কি বললো, আর তুমি আজকালকার মেয়ে হয়ে বিশ্বাস করলে সেসব কথা? সেই রাতে আর বিশেষ কোনো কথাবার্তা হয়নি স্বামী স্ত্রীর মধ্যে। পারুল অমূল্যের প্রশ্নের কোনো উত্তর না দিয়েই তার দিকে পিছন ফিরে শুয়ে পড়েছিল। অমূল্য আর বেশি জোরাজোরি করেনি পারুলকে।
তবে সেই রাত্রে দু চোখের পাতা এক করতে পারল না অমূল্য। তখন বোধহয় রাত 11টা হবে। বিছানায় উঠে বসল অমূল্য। শীতের রাত্রির নিস্তব্ধতা ছড়িয়ে আছে গোটা বাড়ি জুড়ে। পাশের খোলা জানলা দিয়ে এক ফালি চাঁদের আলো এসে পড়েছে পারুলের ঘুমন্ত মুখের ওপর। তবে আশ্চর্যজনকভাবে এই মুহূর্তে তার প্রতি খুব একটা আকর্ষণ উপলব্ধি করতে পারল না অমূল্য। সে ধীর পায়ে বিছানা থেকে উঠে আলতো হাতে ঘরের দরজা খুলে শয়নকক্ষের বাইরে বেরিয়ে এলো। দ্রুত পায়ে ছুটে চলল তার বাবার ঘরে। শশীভূষণের ঘরে তখনও আলো জ্বলছে। অমূল্য জানে যে তার বাবা অনেক রাত পর্যন্ত মদ্যপান করে, তারপর ঘুমোতে যান। সেই ঘরের ভেজানো দরজা খুলে ভেতরে প্রবেশ করল অমূল্য। কাঁচের টেবিলের ওপর রাখা রঙিন তরলের সকল সরঞ্জাম নিয়ে সেগুন কাঠের আরাম কেদারায় বসেছিলেন শশীভূষণ। তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে একবার তাকিয়ে দেখলেন অমূল্যের দিকে। তার কিছু বলার আগেই অমূল্য বলে ওঠে, এই সময় তোমাকে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি বাবা, কিন্তু কিছু প্রশ্নের উত্তর যে এখনই না পেলে নয়। কি প্রশ্ন আছে তোমার? গুরু গম্ভীর স্বরে বলে উঠলেন প্রৌঢ়। বাবা, এই কথা জানি যে জেঠু তন্ত্রমন্ত্র শিখেছিলেন, কিন্তু আমাকে বলো যে এই বাড়ির নিচে কি কোনো গুপ্তকক্ষ আছে? সেখানে কি কোনো অশরীরীকে তন্ত্রমতে বন্দি করে রেখেছেন তিনি? চমকে উঠলেন শশীভূষণ। উত্তেজনায় কেঁপে উঠল তার দু চোখের মণি। আতঙ্কের বশে তার হাতে ধরে রাখা কাঁচের পাত্র সমেত সেই রঙিন তরলের অবশিষ্ট সশব্দে ছড়িয়ে পড়ল ঘরের মেঝের উপর। ঘুমের মধ্যেই একটা অস্ফুট পুরুষ কণ্ঠের আওয়াজ কানে গেল পারুলের। কে কে ডাকে আমায়? আমি তোমার জ্যাঠা শ্বশুর ফণিভূষণ রায়চৌধুরী। অন্ধকার ঘরের ভেতর থেকে প্রত্যুত্তর এলো সেই পুরুষ কণ্ঠে। ধরফর করে বিছানায় উঠে বসল পারুল। সে দেখল সে গোটা ঘরের জমাট বাঁধা অন্ধকারের মধ্যে এক দীর্ঘদেহী পেশিবহুল পুরুষের অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে তার চোখের সামনে। ঠিক তার বিছানার সামনে তার দিকে পেছন করে দাঁড়িয়ে আছে সে। খালি গা, গলায় রুদ্রাক্ষের মালা, পরনে কাপালিকদের লাল রঙের ধুতি। আবার শোনা গেল সেই অশরীরীর কণ্ঠস্বর। তুমি সঠিক জেনেছ বৌমা। আমারই একটা ভুলের জন্য সে এত বছর ধরে বন্দি হয়ে আছে এই বাড়ির পাতাল ঘরে। তার মুক্তি না হলে যে আমারও মুক্তি নেই বৌমা। যাও, তাকে মুক্ত করো বৌমা, তাকে মুক্ত করো। কিন্তু কিন্তু সেই পাতাল ঘর কোথায়? কিভাবে পৌঁছাবো আমি সেখানে? এই বাড়ির একতলার পূর্ব দিকের প্রথম ঘরটাই ছিল আমার শয়ন কক্ষ। এই ঘরে আমার পালঙ্কের নিচেই পাবে সেই সুড়ঙ্গ মুখে ঢোকার রাস্তা। তবে সেখানে ঢোকার আগে আমার ঘরে রাখা সিন্ধুকের ভেতর থেকে পাতাল ঘরের দরজায় লাগানো তালার চাবির গোছাটা যেন নিয়ে যেতে বলো না। কে সেই অশরীরী? কাকে আবদ্ধ করে রেখেছেন আপনি ওই ঘরে? বলুন, আমার কথার জবাব দিন। আবারও জানতে চাইল পারুল, কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দিল না ফণিভূষণ। শুধু তার মর্মভেদী কণ্ঠস্বর শোনা যেতে লাগলো। মুক্ত করো, মুক্ত করো তাকে বৌমা, মুক্ত হঠাৎই করো। সে এগিয়ে এলো জানলার দিকে। চাঁদের আলোয়
এতক্ষণে পারুল দেখতে পেল তার মুখমণ্ডল। ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে দেখল পারুল। ছবিতে দেখা তার মুখের সাথে এই মুখের কোনো পার্থক্য নেই, শুধু এই ক্ষেত্রে তার চক্ষু কুটোর দুটি ফাঁকা। একটা তীব্র চিৎকার করে বিছানায় উঠে বসল পারুল। তার মানে সে তখন স্বপ্ন দেখছিল। দ্রুত গতিতে নিঃশ্বাস নিতে নিতে সে বিছানার পাশের দিকে তাকিয়ে অবাক হলো। অমূল্যের জায়গা ফাঁকা। কোথায় গেল সে? কিন্তু সেই মুহূর্তে অমূল্যের চিন্তার থেকে বেশি তাকে ভাবাচ্ছিল স্বপ্নে শোনা ফণিভূষণের কথাগুলো। তার মানে তো চাপা ঠিক কথাই বলেছে তাকে। সাহসে বুক বেঁধে মনে মনে সংকল্প নিল সে, যেভাবেই হোক তাকে যেতে হবে সেই পাতাল ঘরে। মুক্ত করতেই হবে সেখানে বন্দি অশরীরকে। বিছানা থেকে উঠে পড়ে পারুল দ্রুত পায়ে এই ঘর থেকে বেরিয়ে ছুটে চলে গেল ফণিভূষণের ঘরের উদ্দেশ্যে। রাতের অন্ধকারে ফণিভূষণের ঘরের ভেজানো দরজা খুলে চোরের মতো ঢুকে পড়ল সে। ফণিভূষণের মৃত্যুর পর বহুদিন ধরে ফাঁকা পড়ে আছে এই ঘর। তবে বাড়ির বহুদিনের পুরনো চাকরটির গুণে আজও পরিষ্কার পরিচ্ছন্ন আছে ঘরের চতুর্দিক। আর কোনো দিকে না তাকিয়ে পারুল ছুটে গেল অদূরে একটি টেবিলের ওপর রাখা সিন্দুকটার দিকে। সৌভাগ্যজনকভাবে তাতে তালা দেওয়া নেই। মুহূর্তের মধ্যে তার ডালা খুলে পাতাল ঘরের দরজার তালার চাবির গোছাটা বার করে নিতে খুব বেশি সময় লাগলো না পারুলের। সেই মুহূর্তে তার মনে হলো যেন কোনো অপার্থিব শক্তি এসে ভর করেছে তার দেহে। না হলে সেই ঘরের এত ভারী পালঙ্কটির পায়া ধরে এক ধাক্কায় সেটাকে দূরে সরিয়ে দেওয়া তার মতো মেয়ে মানুষের কর্ম নয়। এরপরই সে নিজেই অবাক হয়ে গেল। পালঙ্কের নিচের মেঝের সাথে খাঁজে খাঁজে বসানো রয়েছে একটা লোহার ডালা। তার হাতলের একটি অংশে চাপ দিতে সেটি খুলে গিয়ে বিকশিত করল একটি আধার ভরা সুড়ঙ্গ পথের মুখ, যার ভেতর দিয়ে নেমে গিয়েছে সারি সারি সিঁড়ি। আর একটুও সময় নষ্ট না করে হাতে চাবির গোছাটা নিয়ে যেন মন্ত্রমুগ্ধের মতো পারুল অগ্রসর হতে লাগলো সেই সিঁড়ি দিয়ে। চারিদিকে জমাট বাঁধা অন্ধকার। ওপরে ঘরের ভেতর চাঁদের আলো যেটুকু পড়েছিল সেটাও এখানে নেই। তবে এই সুড়ঙ্গ পথ যে বহুদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে এমন কিন্তু নয়। খুব বেশি ধুলোবালি বা অপরিচ্ছন্নতা এখানে নেই। বোঝাই যাচ্ছে যে নিয়মিত এই পথ ধরে কারোর যেন যাওয়া আসা আছে। সিঁড়ির সারি শেষ হয়ে এলে পারুল হাতড়ে হাতড়ে পৌঁছল একটি সমতল জায়গায়। তার সামনেই রয়েছে একটি ঘরের তালাবন্ধ দরজা। চাবির গোছাটা ধরে সেদিকেই এগিয়ে গেল পারুল। তারপর অন্ধকারের মধ্যে সেই ঘরের দরজার তালাটা হাত দিয়ে উপলব্ধি করে সে। এক এক করে চাবিগুলো ব্যবহার করে খোলার চেষ্টা করতে লাগলো তালাটা। একসময় তার প্রচেষ্টা সফল হলো। সশব্দে খুলে গেল তালাটা। সেটাকে দরজার হাতল থেকে খুলে নিয়ে এক ঝটকায় পারুল সশব্দে খুলে ফেলল সেই ঘরের দরজা। সেই ঘরের মধ্যে অগ্রসর হয়ে জমাট অন্ধকারের মধ্যে সামনে চোখ রাখতেই যেন তার মাথায় বিনা মেঘে বজ্রপাত ঘটল। সে অস্ফুট স্বরে নিজের মনে বলে উঠল, এ কি এটা তো ওই ঘরে কোনো অশরীরীকে আবদ্ধ করে রাখা নেই খোকা। ওখানে বন্দি করে রাখা হয়েছে তোর আমার মতোই একজন রক্ত মাংসে করা মানুষকে।
কম্পিত গলায় শশীভূষণ বলে উঠলেন অমূল্যের উদ্দেশ্যে। বিস্মিত চোখে বাপের দিকে চেয়ে রইল অমূল্য। তিনি বলেই চললেন, ভালো হলো তুই নিজে মুখেই এ কথা তুললি, কারণ আমি নিজেই চাইছিলাম এই বিষয়ে তোদের বিস্তারিত জানাতে। দগ্ধে দগ্ধে মরছিলাম এতদিন এই পাপের কথা চাপা রেখে। শুধু কোন মুখে এই কথা তোদের জানাবো সেটাই ভেবে পাচ্ছিলাম না এতদিন ধরে। সেই সময় তো ঠাকুরদা ইন্দুভূষণ রায়চৌধুরী বেঁচে ছিলেন। তো জ্যাঠামশাই মানে আমার দাদা ফণিভূষণের সবেমাত্র মৃত্যু হয়েছে। এমন সময় এই বাড়ির কাজ থেকে ছুটির জন্য অনুরোধ করে এক অকাল বিধবা সুন্দরী কাজের মেয়ে। পরে জানা যায় সে ছিল অন্তঃসত্ত্বা। এরপর থেকে তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। কয়েক বছর পর একটি 2 বছরের ছোট্ট ছেলেকে কোলে করে এই বাড়িতে প্রবেশ করলো এক বৃদ্ধ। সে বলে যে এটি হলো তার মেয়ের সন্তান, যে এই বাড়িতেই কাজের জন্য নিযুক্ত ছিল। ছেলেটির নাম সোমেশ্বর। 2 দিন আগেই কোনো এক দুরারোগ্য ব্যাধিতে মৃত্যু হয়েছে সেই মেয়েটির। তবে মৃত্যু শয্যায় শুয়ে তার শেষ ইচ্ছা ছিল যে তার সন্তান যেন উপযুক্ত পিতৃ পরিচয় পায়। সেই জন্যই তাকে এই বাড়িতে এনেছে সেই বৃদ্ধ। তার কারণ হলো ছেলেটির পিতা হলো ফণিভূষণ। এতটা বলে থামলেন শশীভূষণ। বিস্ফারিত চোখে তার দিকে চেয়ে রইল অমূল্য। আবারও বলতে শুরু করলেন তিনি, কিন্তু বাবা তার কোনো কথাই কানে তুললেন না, বরং সেই বৃদ্ধকে এবং বাচ্চাটিকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিলেন। বৃদ্ধ যাওয়ার আগে চিৎকার করে জানিয়ে দিয়ে গেল যে জমিদার বাড়ির এই কেচ্ছা সে গ্রামের সকলকে জানিয়ে দিয়ে যাবে। তবে বাড়ির ফটকের বাইরে যেতে পারল না তারা। তার আগেই বাবার নির্দেশে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল 4 জন লেঠে। লাঠির আঘাত খেয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধের। ছেলেটি বেঁচে যায়। তাকেও মারতে চেয়েছিলেন বাবা, কিন্তু আমি তার পা ধরে সেই যাত্রায় রক্ষা করলাম দাদার রেখে যাওয়া শেষ চিহ্নটাকে। তবে বাবা আমাকে কথা দেওয়ালেন যে এই অবৈধ সন্তানটি যেন এই বংশের বিষয় সম্পত্তির কোনো অংশের উত্তরাধিকার না পায়। তাকে প্রাণে বেঁচে থাকতে গেলে সকলের চোখের অলক্ষ্যে থাকতে হবে। আমি জানতাম দাদার তন্ত্রমন্ত্র করার গুপ্ত কক্ষের ঠিকানাটা। তাই সেদিন থেকেই ছেলেটিকে প্রাণে বাঁচানোর জন্য আমি তাকে সেখানে রেখে এলাম। বাড়ির এক বিশ্বস্ত চাকরের দ্বারা তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। তবে বাবার মৃত্যুর পরও কেন জানি না তাকে দেওয়া কথা ফেলতে পারলাম না। আমি জনসমক্ষে আনতে পারলাম না দাদার সন্তানকে। তবে আজ আমি প্রায়শ্চিত্ত করতে চাই। এই পরিবারের অর্ধেক সম্পত্তির ভাগ সোমেশ্বরকে দিতে চাই আমি। এতক্ষণ শোনার পর প্রথম মুখ খুলল অমূল্য। তা কে ছিল সেই মৃত কাজের মেয়েটি, যে জেঠুর সন্তানকে নিজের গর্ভে ধারণ করেছিল? চাপা। গায়ের লোকেরা তাকে চাপা বলে ডাকত। অস্ফুট কণ্ঠে বলে উঠলেন শশীভূষণ। ঠিক সেই সময় শশীভূষণের ঘর থেকে শোনা গেল একটি কান ফাটানো আর্তচিৎকার, আর সেই ঘরের দরজা বন্ধ হয়ে যাওয়ার তীব্র আওয়াজ। পাতাল ঘরে ঢুকে পড়ল পারুল। ছুটে গেল সেই দীর্ঘদেহী সুপুরুষ যুবকটির দিকে, যাকে এতকাল ধরে এই ঘরে আবদ্ধ করে রাখা হয়েছে। উস্কো খুস্কো চুল, একমুখ দাড়ি এবং মলিন বেশভূষা পরিহিত যুবকটি উবু হয়ে বসেছিল ঘরের মেঝের উপর। সেও যেন খুব আশ্চর্য হলো এই রাতের অন্ধকারে পারুলকে দেখে।
আপনি তো কোনো অশরীরী নন, আপনি একজন মানুষ, আমাদের মতোই মানুষ। আপনি কে? কে আপনি? চিৎকার করে ওঠে পারুল। থর থর করে কেঁপে উঠল যুবকের ঠোঁট দুখানি, চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রুধারা। শুধু অস্ফুট কণ্ঠে নিজের নামটা বলে উঠল সে, আমি সোমেশ্বর। সেই মুহূর্তে পারুল সেই যুবকের হাত ধরে তাকে বার করে আনলো সেই ঘর থেকে। তারপর তাকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে বেরিয়ে এলো বাড়ির বারান্দায়। ও যেই হোক না কেন, ওকে বাঁচিয়ে রাখলে যে এই পরিবারের অর্ধেক সম্পত্তি আমার হাতছাড়া হয়ে যাবে পারু। দেখো না, বাবাও যেন এই বুড়ো বয়সে দয়ার সাগর হয়ে উঠেছে। বলছেন কিনা এখন প্রায়শ্চিত্ত করবে। দিয়েছি বুড়োর মাথায় পিস্তলের বাঁটের এক ঘা। এখন সে বেহুশ হয়ে পড়ে আছে নিজের ঘরে, যার দরজা আমি বাইরে থেকে বন্ধ করে দিয়েছি। কথাগুলো শুনে সচকিত হয়ে পারুল সামনে তাকিয়ে দেখল যে নিজের জেঠতুতো দাদার দিকে পিস্তল বাগিয়ে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে অমূল্য। তার মুখে পৈশাচিক হাসি। অমূল্যের এই ধূর্তামির সাথে নিজেকে ধাতস্থ করতে কিছু সময় স্তব্ধ হয়ে রইল পারুল। তারপর আচমকা সোমেশ্বরের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে চলো তাকে নিয়ে সোমেশ্বর, দৌড়ে চলো। উঠে গেল বাড়ির সিঁড়ি দিয়ে সোজা ছাদের উপর। অমূল্য পেছন এই, থেকে এই বাবু, এলো পাথারি দাঁড়াও গুলি বলছি। ছুটতে ছুটতে দাঁড়াও ছুটে আসতে বাবু। লাগলো তাদের পেছন পেছন। ছাদে উঠে কার্নিশের দিকে অগ্রসর হতেই দুজনে বুঝল যে আর পালাবার কোনো জায়গা নেই। ওরা দুজনে পিছন ফিরে চেয়ে দেখল হিংস্র মুখে সোমেশ্বরের দিকে পিস্তল তাক করে সেদিকেই এগিয়ে আসছে এবার অমূল্য। পালাবে কোথায়? একটা বিকট হাসি হেসে পিস্তলের ট্রিগারে চাপ দিতে গেল অমূল্য। আতঙ্কে চোখ বন্ধ করে নিল সোমেশ্বর। ঠিক সেই মুহূর্তে অমূল্যের সামনে বাতাসের ধূলিকণাগুলো মিলেমিশে সৃষ্টি করল এক নারীর আবছা অবয়বকে। ভয়ে থরথর করে কেঁপে উঠল অমূল্য। পিস্তলটি পড়ে গেল তার হাত থেকে। পারুল জানে এই অশরীরী আর কেউ নয়, সোমেশ্বরের মৃত মা চাঁপা। নিজের ছেলেকে এই বন্দি দশা থেকে উদ্ধার করার জন্য সে অশরীরী হলেও বন্ধুত্ব করেছিল পারুলের সাথে। এই পাতাল ঘরে কি আছে সেটা জানার কৌতূহল সৃষ্টি করেছিল পারুলের মনে। আর আজ এই মুহূর্তেও নিজের ছেলেকে মৃত্যুর মুখ থেকে সেই উদ্ধার করতে এসেছে। ধীরে ধীরে চাপার অপার্থিব দেহটি এগিয়ে চলেছে অমূল্যের দিকে। আতঙ্কে কম্পিত পায়ে সে এক পা দুপা করে পিছিয়ে চলেছে। অমূল্য বুঝতে পারল না সে ছাদের বিপরীত দিকের কার্নিশের কতটা নিকট চলে এসেছে, কিন্তু চাপার প্রেতাত্মা তখনও একই গতিতে অগ্রসর হতে লাগলো তার দিকে। না, নিজের শরীরের ভার সামলাতে পারল না অমূল্য। তাল সামলাতে না পেরে শেষ আর্তচিৎকার করে তিনতলা বাড়ির ছাদ থেকে নিচে পড়ে গেল তার দেহ। নিচে পড়ে গিয়ে কিছুক্ষণের মধ্যেই নিথর হয়ে গেল অমূল্য রক্তাক্ত শরীরটা। সেই মুহূর্তে চাপা পিছন ফিরে তাকালো আতঙ্কিত সোমেশ্বর আর পারুলের দিকে। তার মুখে প্রসন্নতার হাসি। এরপরই একটা দমকা হাওয়ার বাতাসের সাথে চিরবিদায় জানিয়ে অদৃশ্য হয়ে গেল চাপার অবয়ব। এক মাস পরের ঘটনা। মাথায় লাগা আঘাতটা থেকে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে শশীভূষণ।
নিজের ছেলের জায়গাতে তিনি বসিয়েছেন সোমেশ্বরকে। এখন সমস্ত বিষয় সম্পত্তির ভার তার উপর। শশীভূষণ নতুন করে এই বাড়িতে পারুলকে ফিরে পেতে চান সোমেশ্বরের স্ত্রী হিসাবে। স্বামীকে হারিয়ে কিছুদিনের জন্য ভেঙে পড়েছিল পারুল। এখন সেও মত দিয়েছে সোমেশ্বরের সাথে নতুন করে বাঁচার। তবু মাঝে মাঝে তার একটা কথাই মনে হয়, অশরীরীদের কথা মনে হলেই আমরা আতঙ্কিত হয়ে উঠি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে তারাও মানুষের বন্ধু হতে পারে, আমাদের সাহায্য করতে পারে। আর সর্বোপরি এই রক্ত মাংসে গড়া মানুষদের প্রবৃত্তিও অশরীরীদের থেকে আরো কত বেশি ভয়ঙ্কর হতে পারে। শুনছিলেন আজকের গল্প পাতাল ঘরের অশরীরী। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ আরও সুদূর প্রসারী করবে। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।